স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রমনা বটমূলে বোমা হামলা মামলায় 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে, সব আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা। বিএসএফের অপ্রীতিকর আচরণে দিনাজপুরের সীমান্তে ধান কাটতে ভয় পাচ্ছে চাষিরা। বিস্তারিত। বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অন্য আসামিদেরও সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় আপিল করা সব আসামিরই সাজা কমানো হয়েছে। 2 জনের মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন এবং 9 জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন থেকে কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনের ফাঁসি এবং 2 জন এরই মধ্যে মারা যাওয়ায় তাদের বিষয়টি রায় ঘোষণায় আসেনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই হত্যাকাণ্ডটি এগেইনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের ফের শুনানি কাল। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা এ আদেশ দেন। জামাতের আইনজীবীরা জানান, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম। যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতেই এমনটা করা হয়েছিল বলে দাবি করেন তারা। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এর শুনানি হয়। এর আগে মমতাজকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত বছর জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানাধীন হকার সাগর হত্যা মামলায় আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এ সঙ্গীত শিল্পী। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন। দেশজুড়ে বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে নির্ধারণ করেছে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন। এ সময় মামলার 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষীয় আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 8 বছরের শিশুটি। যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার
রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ে যে নতুন অধ্যাদেশ করা হয়েছে সেখানে সবার স্বার্থ সংরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, এবার বিরাট একটা ঘাটতি নিয়ে বাজেট করা হবে না, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ঘাটতি করা হবে না। তিনি বলেন, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে সরকার বাজেট দেবে না। এর আগে সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। জাতীয় পরিচয়পত্র এনআইডির সার্ভারে লগইন জটিলতার কারণে সেবা আপাতত বিঘ্ন হচ্ছে। এ পরিস্থিতিতে কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে না পারায় বিভিন্ন সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার এ তথ্য জানান এনআইডি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসার কারণে কর্মকর্তারা সার্ভারে লগইন করতে পারছেন না। এতে অনলাইন ভিত্তিক সেবা আপাতত বিঘ্নিত হচ্ছে। সমস্যার সমাধানে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,37,274 জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আরও প্রায় 63 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছেলের স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আসছি কয়েকবারই। আজকে আসার পর সার্ভার সমস্যার জন্য তারা বলতেছে যে আজকে হবে না, আবার আগামী দিন আসেন। সকালে আসছি, বলছে যে সার্ভারের সমস্যা, বলছে যে 2টার পরে সার্ভার আসতে পারে। তো 2টার পরে ওইখানে গেছি, যাওয়ার পরে বলতেছে যে এই ভবনে লিফটে 7 তলা আসার জন্য। তো এখন আসছি আর কি, বসে রয়েছি অপেক্ষা আর কি। কাগজপত্র সব আমার টুকু জমা নিচ্ছে, আর আগের তো জমা আছেই, ওটা বের করে আমার দেখাতে পারতেছে না। এরা এখানে আসলে বলে যে আমরা পাঠাই দিচ্ছি, ওই রাজশাহী গেলে ওরা বলে এখনো আসেনি। এই ঘুরি খেলি 2.5 বছর ধরে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অপ্রীতিকর আচরণের কারণে সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে ধান কাটতে ভয় পাচ্ছেন দিনাজপুরের চাষিরা। জেলার 13টি উপজেলার মধ্যে 7টিতে রয়েছে প্রতিবেশী দেশটির সাথে সীমান্ত। এসব এলাকার বাংলাদেশ অংশের কয়েকশো একর জমিতে ধান চাষ করেছে কৃষকরা। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা অস্থিতিশীল থাকায় শূন্যরেখা এলাকায় আগের তুলনায় এখন ধান কাটতে বা সেখানে যেতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শূন্যরেখা এলাকায় কাজ করতে পারেন চাষিরা। মূলত জেলার বোচাগঞ্জ, বিরল, সদর, চিরিরবন্দর, ফুলবাড়ি, বিরামপুর ও হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় ধান কাটা ও মাড়াই নিয়ে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছে চাষিদের মাঝে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এখন আমরা যে সীমান্তে আসছি কাজ করার জন্য, মনে করি অনেক আমাদের রিস্ক। এখানে বলতেছে 8টার দিকে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত গেলে তারপর মনে করি বিজিবিকে বলে যেতে হবে। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না, আমাদের এখন অনেক সমস্যা। সীমান্ত যখন বসবাস করি তখন ভারতের সৈনিকের দিকে আমাদের একটু ভয় থাকে। হ্যাঁ, ওই বিষয় নিয়ে আমাদের আতঙ্কের মধ্যে আছি। পূর্বে, পশ্চিম, দক্ষিণ 3 সাইডে ইন্ডিয়া, এক সাইড শুধু ফাঁকা। কারণ আমরা কিভাবে তাহলে চলাফেরা করবো, আতঙ্কের মধ্যে আছি আমরা, রাতে তো ঘুমাই না। সম্প্রতি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আইন মেনে শূন্যরেখায় ধান চাষাবাদ ও কাটতে কোনো বাধা নেই। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। 2 মে দিনাজপুরের বিরল সীমান্তে মল্লিকপুর কাঠালিয়াপাড়ার শূন্যরেখায় ধান কাটা ও মাড়াই করার সময় 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। তখন থেকে আতঙ্কে আছেন চাষিরা। দীপ্ত বার্তা কক্ষ।
এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য আজ সকাল থেকে রাঙামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে। সকাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, কর্ণফুলী নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ রুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস সড়ক ব্যবহার করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। প্রতিদিন প্রায় ১.৫ লাখ মানুষ পারাপার হয় এই ফেরি দিয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 1-এর নিচে চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্য দিয়ে তারা আমরণ অনশন শুরু করেন। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ না করে দাবি মেনে না নিয়ে উল্টো মামলা ও জিডি করেছেন। দ্রুত এক দফা দাবি বাস্তবায়নের কথা জানান শিক্ষার্থীরা, না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একটি অংশ। সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতের পুশিন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ মে ভোর রাতে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি মুসলিম ও ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশিন করা হয়। তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিল এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলা উপজেলা থেকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে ৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন, মহিলা ১৮ জন এবং ১২ শিশু রয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে। পাশাপাশি শিশু রোগীর সংখ্যাও বাড়ছে। চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। মাগুরার হাজরাপুরের লিচুর স্বাদ অনন্য। রসে ভরা টসটসে এই লিচু ব্যবসায়ীদের নজর কাড়ে সবসময়। এবার হাজারিপুরি লিচু পেয়েছে জিআই স্বীকৃতি। এই জাতের লিচু একটু আগেই বাজারে আসে। অন্যান্য জেলার লিচুর তুলনায় আকার ও আকৃতিতে অনেকটাই বড় মাগুরার হাজরাপুরি লিচু। রসালো এই লিচুর স্বাদ অত্যন্ত মিষ্টি। গত ৫ মে মাগুরা জেলা প্রশাসন সূত্র জানায়, জিআই ৩৮ ক্রমিকে মাগুরার হাজরাপুরি লিচু স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার ৬৬৯ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর মাগুরা সদরের প্রায় ২০টি গ্রামেই ব্যাপক ফলন হয়েছে বিশেষ জাতের এই লিচুর। মাগুরা হাজরাপুর ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ লিচু আমদানি হয় এবং লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্যাপারী ভাইদের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্বে গ্রাম পুলিশ বাহিনী সর্বদাই প্রস্তুত থাকবে। আমাদের যদি সরকার একটা বাইরের দেশের আমদানি রপ্তানির লাইন করে দিত তাহলে আমাদের ভালো হতো। হাজরাপুরি লিচু তার ব্যতিক্রমী স্বাদ, রসালো ভাব এবং বড় আকারের জন্য পরিচিত। অনেকটা আগে ভাগেই বাজারে আসে এই লিচু, তাই এর চাহিদাও তুলনামূলক বেশি। জিআই পণ্য হাজরাপুরের লিচুকে আমরা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো। আশা করি যে আমাদের যে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছি, এই স্বীকৃতিকে আমরা কাজে লাগিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করতে পারবো এবং সামনের দিনগুলোতে এই মাগুরার এই হাজরাপুরের লিচু উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং এখানকার কৃষকরা এর সুফল ভোগ করবে। দেশের চাহিদা মিটিয়ে এই লিচু বিদেশেও পাঠানো সম্ভব বলে মনে করেন প্রশাসন। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক। গাজা ভূখণ্ডে খান ইউনিসের নাসের মেডিকেলে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সোমবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসান এসলাই নামের এক সাংবাদিকের মৃত্যু হয়। এতে করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট ২১৫ জন সাংবাদিক প্রাণ হারালেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন ইসরায়েলি জিম্মি সৈন্যকে হামাস মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি।
মিয়ানমারে একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। এতে ২০ শিশুসহ অন্তত ২২ জন নিহত হন। স্থানীয় সময় সোমবার ভোরে মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপাইন টাউনশিপে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাগাইং অঞ্চলের ওয়েথেইন কুইন গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্কুলের এক শিক্ষক জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মার্চে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির সেনাবাহিনী চলতি মে মাস জুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে এই যুদ্ধবিরতির মধ্যেও মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহীদের লড়াই অব্যাহত রয়েছে। খেলার খবর। ভারত পাকিস্তান সংঘাত থামায় আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। 2 দিন পিছিয়ে 27 মে শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। দ্বিতীয়টি হবে 30 মে। প্রথম 2 ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের 3টি টি-20 যথাক্রমে 1, 3 ও 5 জুন। ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত 8টায়। দু 2025 সালটা যেন তারকা ক্রিকেটারদের ঝরে যাওয়ার একটা বছর। 5 মাসের মধ্যেই নামকরা ক্রিকেটার বিদায় নিয়েছেন প্রিয় ফরম্যাট বা পুরো আন্তর্জাতিক মঞ্চ থেকে। 2025 সালের 5ম মাস চলছে। এরই মধ্যে অনেক ক্রিকেটারই অবসরের ঘোষণা দিয়েছেন। কেউ অবসর নিয়েছেন টেস্ট থেকে, তো কেউ ওয়ানডে থেকে। আবার পুরো আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এমন ক্রিকেটারও আছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেড টি-20 থেকে অবসর নিয়েছিলেন 2024 বিশ্বকাপের পরই। কোহলি সবশেষ টেস্ট খেলেন গেল জানুয়ারিতে। কিছুদিন ধরেই গুঞ্জন ছিল লাল বলের ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। এর আগে গেল 7 মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আরেক ভারতীয় ব্যাটিং গ্রেড রোহিত শর্মা। কোহলির মতো তিনিও এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলবেন বলে জানিয়েছেন। এ বছরের প্রথম 5 মাসের মধ্যে অবসর ঘোষণা দেওয়া তালিকায় আছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। টেস্ট ও টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ। গেল 12 মার্চ তিনি ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়া হলো মাহমুদুল্লাহ। তার আগে 7 মার্চ ওয়ানডে ছাড়েন মুশফিকুর রহিম, যিনি 2022 সালে টি-20 থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে কেবল টেস্ট খেলছেন তিনি। আরও আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তামিম ইকবাল। 2023 সালের জুলাইয়ে হঠাৎ অবসর নিলেও তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরেছিলেন। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই ফেরা। চলতি বছরের 10 জানুয়ারি আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারতের কাছে হারের পরদিন ওয়ানডে ফর্মে ছাড়া ঘোষণা দেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। রঙিন পোশাকে খেলা ছাড়েন আরেক অজি তারকা মার্কাস স্টয়নিসও। অবশ্য টি-20তে মনোযোগ দিতেই 50 ওভারের খেলা ছাড়েন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রমনা বটমূলে বোমা হামলা মামলায় 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে, সব আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা। বিএসএফের অপ্রীতিকর আচরণে দিনাজপুরের সীমান্তে ধান কাটতে ভয় পাচ্ছে চাষিরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।